ক্লাস 8 আজকে আমরা ফোর্স অ্যান্ড প্রেশার যে টপিকটা তোমাদের এনভায়রনমেন্টাল সায়েন্সে সেটা শুরু করছি। তো এইখানে তোমাদের চ্যাপ্টারটাতে ফার্স্ট যে পার্টগুলো রয়েছে সেগুলো মোটামুটি সবকটাই কিন্তু আমরা ক্লাস 7-এ পড়েছি। কি কি? আইজ্যাক নিউটনের ল, ফোর্স কাকে বলে। তো আমি জাস্ট তোমাদের একটু রিমাইন্ডারগুলো দিয়ে দিই যাতে আমরা একটু ফাস্ট এগোতে পারি। অ্যান্ড দেন ইউ উইল রিড দ্য পোর্শন। যতদূর আমি আজকে বোঝাবো ততদূর তোমরা নিজেরাও রিডিং পড়বে। যদি কোনো সেন্টেন্স বা কোনো স্টেটমেন্ট নিয়ে তোমাদের অসুবিধা হয় তোমরা জানাবে। প্রথমেই হচ্ছে ফোর্স কাকে বলা হয়। ছোটবেলা থেকে তোমরা যেটা শিখেছো সেটা হচ্ছে ফোর্স ইজ এ কাইন্ড অফ পুশ অর পুল। এবং এখন বড় হচ্ছে তাই ফোর্সের ডেফিনেশন চেঞ্জ হবে একটু, কিন্তু ফোর্স একটা এমন জিনিস যেটা কোনো একটা রেস্টে থাকা বডির রেস্টের পজিশনটাকে নষ্ট করতে পারে, কোনো মুভিং বডিকে রেস্টে আনতে পারে, কোনো একটা বডির ভেলোসিটি চেঞ্জ করতে পারে বা স্পিড চেঞ্জ করতে পারে বলতে পারো, ডিরেকশন চেঞ্জ করতে পারে তার মোশনের, তার শেপ সাইজ চেঞ্জ করতে পারে, তাকে কম্প্রেস করতে পারে বা স্ট্রেটেন করতে পারে। তাহলে ফোর্স কি কি পারে এই পোর্শনে কিন্তু সব উল্লেখ করা আছে। এবং ফোর্স আর মোশনকে নিয়ে স্যার আইজ্যাক নিউটন কিন্তু 3টি ল অলরেডি দিয়েছিলেন, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। ফার্স্ট ল কি বলে যে বাইরে থেকে কোনো ফোর্স, ইফ ইউ ডু নট অ্যাপ্লাই এনি ফোর্স ফ্রম আউটসাইড, এ বডি উইল রিমেন, a body at rest will remain at rest forever, and a body moving with uniform motion বা ইউনিফর্ম ভেলোসিটি ইন আ স্ট্রেট লাইন উইল কন্টিনিউ টু ডু সো। অর্থাৎ একটা বডির কোনোদিনই নিজের স্টেশনারি বা ভেলোসিটির যে ভ্যালু সেটাকে কোনোদিন চেঞ্জ করবে না যদি বাইরে থেকে ফোর্স না অ্যাপ্লাই করা হয়। আর সেকেন্ড ল বলেছিল যে যত বেশি ফোর্স তুমি অ্যাপ্লাই করবে তত বেশি বডিটার ভেলোসিটি চেঞ্জ হবে 1 সেকেন্ডে, বা বলতে পারি অ্যাক্সিলারেশন তত বেশি চেঞ্জ হবে। থার্ড ল কি বলেছিল? থার্ড ল বলেছিলেন, মানে নিউটন থার্ড লতে স্টেট করা ছিল যে প্রত্যেকটা ক্রিয়ারই একটি বিপরীত এবং সমান প্রতিক্রিয়া আছে, অর্থাৎ এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এগুলো তোমরা পড়েছো। ফোর্সের ইউনিট কি? নিউটন। মনে পড়ছে? যদি কোনো একটা বডি নিই, এবার আমরা ফোর্সের যে ডেফিনেশন সেটা জানলাম। ফোর্স ইজ আ কাইন্ড অফ পুশ অর পুল। ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, এবং সেই নিউটনের যখন আমরা ডেফিনেশন চাইবো তখন উই উইল নিড টু গো টু দ্য নেক্সট পেজ। এইখানে দেখো নেক্সট পেজে আমরা চলে এসেছি, দিস ইজ পেজ নাম্বার 2। এইখানে আমরা দেখে নিচ্ছি ফোর্সের জন্য একটা ফর্মুলা, দ্যাট ইজ মাস অফ দ্য অবজেক্ট ইনটু অ্যাক্সিলারেশন প্রডিউসড ইন দ্য অবজেক্ট। এই যে ফর্মুলাটা, এটা কিন্তু এস্টাবলিশ করা যায় বা প্রুভ করা যায়, বাট ইউ ডোন্ট হ্যাভ দ্যাট ইন ইউর সিলেবাস। তোমাকে জাস্ট লার্ন করতে হবে ফর্মুলা। অর্থাৎ কোনো একটা বডি, তার যদি মাস 1 কেজি হয় এবং তার অ্যাক্সিলারেশন যদি আমরা দেখি যে সে অ্যাক্সিলারেটেড হয়েছে, তার ভেলোসিটি চেঞ্জ হয়েছে, এবং সেই অ্যাক্সিলারেশনের ভ্যালু যদি 2 হয়, তাহলে ফোর্স কত? 1 into 2, দ্যাট উইল বি 2 নিউটন। এইবার আমাদেরকে এখানে এই যে আমরা বললাম ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন। হোয়াট ডু উই মিন বাই 1 নিউটন? ইউ হ্যাভ টু লার্ন দিস। হোয়াট, দুরকম প্রশ্ন হতে পারে। হোয়াট ডু ইউ মিন বাই 1 নিউটন অর ডিফাইন 1 নিউটন? সেখানে আমরা কি বলবো? যে পরিমাণ ফোর্স দিলে, যে অ্যামাউন্ট অফ ফোর্স দিলে কোনো একটা বডি যার মাস 1 কিলোগ্রাম, তার উপর যতটা ফোর্স দিলে তার অ্যাক্সিলারেশন হয় 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমরা সেই পরিমাণ ফোর্সকে 1 নিউটন বলি। আই রিপিট, 1 কেজি কোনো একটা মাস, মানে কোনো একটা বডি যার মাস 1 কেজি, তার উপর যে পরিমাণ ফোর্স দিলে তার অ্যাক্সিলারেশন হয় 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেই পরিমাণ ফোর্সকে আমরা বলে থাকি 1 নিউটন। এইখানে প্রচুর ধরনের এক্সপেরিমেন্টস রয়েছে, ইউ উইল গো থ্রু ইট। আমি কয়েকটা জিনিস তোমাদের বলে দিই। একটা জিনিস খুব স্পষ্টভাবে এখানে উঠে আসছে যে ফোর্স যদি অ্যাপ্লাই করা হয় তাহলে বডি সবসময় অ্যাক্সিলারেটেড হবে, অর্থাৎ তার ভেলোসিটি কিন্তু চেঞ্জ করবে। সবসময় তা দেখা যায় না। যদি তুমি দেখো যে কোনো একটা বডির উপর তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, তা সত্ত্বেও সে নড়ছে না, তার মানে তুমি যে ফোর্স অ্যাপ্লাই করছো তার আগেনস্টে আরও কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, দিয়ে দুজনের মধ্যে কাটাকুটি হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, যেমন এইখানে আমরা দেখছি গ্র্যাভিটেশনের ধারণাটা নেওয়া হয়েছে ওয়েট অফ দ্য বডি। আমি ডিরেক্ট আসি, ওয়েট অফ দ্য বডি মিনস কি? সো ওয়েট অফ দ্য বডি মানে কি সেটা আমরা ছোটবেলাকার ধারণা থেকে আবার শুরু করি। সেটা হচ্ছে weight of the body is the force with which the earth attracts the body towards its center। অর্থাৎ যে বলের দ্বারা পৃথিবী নিজের কেন্দ্রের দিকে যে কোনো বস্তুকে টানে, সেই বলকেই আমরা বলি বস্তুর ওজন।
তো সেটা কেন হয়? গ্র্যাভিটেশনের জন্য হয়। আর্থের একটা গ্র্যাভিটেশনাল পুল আছে, এইখানে এইটা ঝুলছে, তাহলে আর্থ তোকে নিচের দিকে টানছে। তার সত্ত্বেও কেন নিচের দিকে পড়ে যাচ্ছে না? কেন? আর্থের যেহেতু ফোর্স আছে এর উপরে, অ্যাপ্লাই করছে আর্থের উপরে ফোর্স, তাহলে এর তো অ্যাক্সেলারেশন হওয়া দরকার, হচ্ছে না, এ থেমে আছে, স্টেশনারি আছে। মানে আমরা কি বলেছি? তার মানে কোনো ফোর্স অ্যাক্ট করছে না, বা এমন অবস্থা হয়েছে যে আর্থ যেমন একে নিচের দিকে টানছে, উপর দিকেও কোনো ফোর্স অ্যাপ্লাইড হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ ট্রু। তুমি তাকে হাত দিয়ে ধরে রেখেছো, মানে তুমিও একটা ফোর্স অ্যাপ্লাই করছো। সেই ফোর্সটা কিসের সঙ্গে সমান? সেই ফোর্সটা যে ফোর্স দিয়ে আর্থ একে টানছে সেই ফোর্সের সঙ্গে সমান, এবং যে ফোর্স দিয়ে আর্থ একে টানে তাকে কি বলা হয়? এর ওয়েট। তার মানে তুমি এখন আঙুল দিয়ে যে ফোর্সটা অ্যাপ্লাই করছো, দ্যাট ইজ ইকুয়াল টু দ্য ওয়েট অফ দিস বডি। জানো তো, অনলাইন ক্লাসে সব থেকে সুবিধা হচ্ছে কোনো স্টেটমেন্ট যদি না বুঝতে পারো, জাস্ট রিভাইন্ড ইট, জাস্ট পিছনে যাও, আবার কথাটাকে শোনো, তাহলে আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, এখানে স্থির আছে, তাহলে এটা কি কোনোদিন গতিশীল হবে না? ইট উইল নেভার মুভ। ইয়েস, ইট উইল মুভ। তুমি জাস্ট আঙুলটা ছেড়ে দাও, অর্থাৎ সুতোটা ছেড়ে দাও, তুমি দেখতে পাবে আর্থের গ্র্যাভিটেশনাল পুলের জন্য এই বডিটা কিন্তু নিচের দিকে আসবে, এবং মজার ব্যাপার, বডি যত আর্থের কাছে যাবে তার ভেলোসিটি তত বাড়বে। বুঝেছো কি বলতে চাইছি? এখন এর ভেলোসিটি 0, যেমনি আমি ছেড়ে দেবো তো গ্র্যাজুয়ালি আর্থের দিকে যাবে না, আর্থের সারফেসের দিকে, মাটির দিকে যাবে, তখন কিন্তু ওর ভেলোসিটি বাড়তে বাড়তে যাবে। এবং ভেলোসিটি সবচেয়ে বেশি কখন থাকে? যখন কোনো একটা বডি আর্থের একদম কাছাকাছি চলে যায়, অ্যান্ড দেন ইট বিকাম 0। কিভাবে 0 হয় সেটা আমরা পরে আবার আলোচনা করব। আচ্ছা, তাহলে এই যে আমি বললাম যে এই যে আঙ্গুলটা সে অনুভব করছে যে ফোর্সটা, দ্যাট ইজ দ্য ওয়েট অফ দ্য বডি। এখান থেকেই স্প্রিং ব্যালেন্সের ধারণায় এবার আমরা চলে যাব। তো আমরা কি বললাম যে ফোর্সটা এই হাত অনুভব করছে, ইটস ফিলিং দ্য ফোর্স, দ্যাট ফোর্স ইজ ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য বডি। এই হাতের জায়গায় আমি তাহলে যদি কোনো স্প্রিং ব্যালেন্স ইউজ করি, আমি তোমাদের বলছি, আই এম জাস্ট গোয়িং ডিরেক্ট, এত বেশি জিলিপির মতো না ঘুরে, আই ফিল ইট কমফোর্টেবল টু প্লেস দ্য concepts more genuinely in front of you. So if I put a spring balance in place of this hand, একই ব্যাপার হবে। স্প্রিং ব্যালেন্স ঝুলানো আছে, বডিটা নিচের দিকে পড়ে যাচ্ছে না, তার মানে বডিকে আর্থ নিচের দিকে টানছে, স্প্রিং ব্যালেন্স উপর দিকে টানছে, and both the forces are equal. In that case, এ যে ফোর্সটা অনুভব করছে সেটা হচ্ছে weight of the body, এ যে ফোর্সের উপর অ্যাপ্লাই করছে দ্যাট ইজ অলসো দ্য weight of the body. স্প্রিং ব্যালেন্স অ্যাকচুয়ালি মেজার্স দ্য weight of the body. এবং যদি মাস মাপার কথা হয় 1 কেজি 2 কেজি, তাহলে সেটা কিন্তু বিম ব্যালেন্স, এটা আমি 7এও তোমাদের বলেছিলাম। ওকে, ইউ উইল গো থ্রু দিস পার্ট, আই থিঙ্ক ইউ উইল নো ইট বেটার। এখানে একটা জিনিস আমার বলে দেওয়া ভালো, যে 1 কেজি ওয়েট ঝুলিয়েছি, তখন যা প্রসারণ হচ্ছে স্প্রিং এর, 2 কেজি ঝুলালে দেখা যাবে ঠিক তার ডাবল হবে, অর্থাৎ এক্সপ্যানশন, ওয়েট, ইটস বিকামিং ব্লার, ওকে, ব্লারি, আই থিঙ্ক ইটস ক্লিয়ার নাও। সো আমরা কি বললাম, যে এই যে স্প্রিং ব্যালেন্স যেটা, তার যে লেন্থের এক্সপ্যানশন স্প্রিংটার, দ্যাট ইজ প্রপোর্শনাল টু দ্য মাস অর ওয়েট অফ দ্য বডি, অর্থাৎ যত বেশি ওয়েট চাপাবে তত বেশি এক্সপ্যানশন হবে। ইনফ্যাক্ট যদি আমরা মাসটা ওয়েটটা ডাবল করে দিই, এক্সপ্যানশনটাও বা ইনক্রিজ ইন লেন্থটাও কিন্তু ডাবল হবে। নাও a very new concept I will not say, that's friction and its measurement. ফ্রিকশন কাকে বলে? আমি একদম বলেছি, ডিরেক্ট কথাগুলোতে আমরা ঢুকবো। হোয়াট ইজ ফ্রিকশন? দুটি তলের মধ্যে যদি আপেক্ষিক গতি সৃষ্টি করার চেষ্টা করা হয় বলেছি, তৈরি করা হয় বলিনি, তাহলে যে বলটি এই গতিটাকে বাধা দেওয়ার চেষ্টা করে তাকেই ঘর্ষণ বল বলে। Repeat in English that whenever two surfaces in contact tend to move or tend to create a relative motion between themselves, a force opposes this relative motion, and that force is known as the frictional force. Moving to page number 4, এইখানে দেখো আমরা কি দেখছি, একটা স্প্রিং দিয়ে, স্প্রিং ব্যালেন্স এটা, সেটা আংটা লাগিয়ে এরকম একটা বক্সকে টানার চেষ্টা করছে। তুমি এখানে আস্তে আস্তে ফোর্স বাড়াবে। বইতে যে ডেসক্রিপশনটা দেওয়া আছে, আই ডিডন্ট লাইক দ্যাট টু মাচ। আমি তোমাদের একটু কনসেপচুয়াল কয়েকটা জিনিস এখানে বুঝিয়ে দিই। অবশ্যই বইটা রিডিং পড়বে, কিন্তু প্রত্যেকটা টিচারের তো নিজে কি বলবো, লাইকিং ডিসলাইকিং থাকে। আমার এই ডেসক্রিপশনটা পছন্দ হয়নি, সো আই উইল ডিসক্রাইব ইট ইন সাম ডিফারেন্ট ওয়ে।
তুমি আস্তে আস্তে এখানে ফোর্স বাড়াবে, তুমি ফোর্স বাড়াতেই থাকছো, কিন্তু তুমি দেখছো এই বডিটা নড়ছে না। তুমি দেখবে স্প্রিং ব্যালেন্সের পার্ট ক্রমশ বাড়ছে, বাট দ্য বক্স ইজ নট মুভিং। আমরা জানি কোনো বডির উপর ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, তা সত্ত্বেও সে মুভ করছে না, তার মানে হচ্ছে যে আরও অন্য কোনো ফোর্স আছে যে তাকে নড়তে দিচ্ছে না। তো এইখানে যত তুমি জোরে টানছো, এইখানে এই সারফেসগুলোর মধ্যে একটা ফোর্স ক্রিয়েটেড হচ্ছে, এই দুটো সারফেসের মধ্যে। কি ফোর্স? ফ্রিকশনাল ফোর্স। ক্রমশ যত তুমি ফোর্স বাড়াচ্ছ, এই ফোর্সটাও বাড়ছে, ব্যালেন্স হতে থাকছে, তাই জন্য মোশনে যাচ্ছে না। একটা সময় তুমি দেখবে ঝট করে তুমি আরেকটু ফোর্স বাড়ালে আর এ চট করে নড়তে শুরু করলো। তার মানে কি হলো? ফ্রিকশনের ক্ষমতা শেষ। তুমি নিজের ফোর্স বাড়াতে 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 চলে যাচ্ছ, ফ্রিকশনও বাড়াচ্ছিল, কিন্তু একটা লিমিটের পর গিয়ে ফ্রিকশন কিন্তু আর বাড়তে পারলো না, ও জবাব দিয়ে দিল। এবং দেন স্টার্টস দ্য মোশন, অর্থাৎ পিছনে যে ধরে রেখেছিল সে আর নিজের বলটাকে বাড়াতে পারলো না, এই জন্য তখন এই বডিটা মুভ করতে শুরু করবে ডিউ টু ইয়োর ফোর্স। তাহলে এইখান থেকে খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা পেলাম। বডি যতক্ষণ স্টেশনারি থাকছে বা অ্যাট রেস্ট থাকছে, তার উপর যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, ফোর্স অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে বডি এবং সারফেসের ভিতর অপোজিট ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্স তৈরি হয়ে যায়। এইটার নাম হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, STATIC, স্ট্যাটিক ফ্রিকশন। এবং যত তুমি ফোর্স বাড়াবে একটা লিমিট অবধি এই স্ট্যাটিক ফ্রিকশন কিন্তু বাড়তে থাকবে। বাড়তে বাড়তে একটা এমন সময় আসবে যে তুমিও ফোর্স বাড়াচ্ছ, স্ট্যাটিক ফ্রিকশনও বলছে দেখ আমিও ছাড়বো না। একটা লিমিটের পর স্ট্যাটিক ফ্রিকশন আর বাড়তে পারে না, বডি মোশনে চলে যায়। ওইটাকে আমরা লিমিটিং ভ্যালু বলি স্ট্যাটিক ফ্রিকশনে। ইটস নট রিকোয়ার্ড ফর ইউ। কিন্তু তোমরা একটা জিনিস দেখতে পারলে এখানে, স্ট্যাটিক ফ্রিকশন ইজ মানে ইন্ডিপেন্ডেন্ট একটা ফোর্স, ও কিন্তু নিজেকে নিজেই বাড়াতে পারে। তারপরে যখন বডি মোশনে চলে এলো, তাহলে কি ফ্রিকশন জিরো হয়ে গেল ম্যাম? নো, ফ্রিকশন কিন্তু তখনও জিরো হয়নি। তখন যখন মোশনে চলে এলো আমাদের বডি, তখন তার মধ্যে আর এই সারফেসটার মধ্যে যে ফ্রিকশনটা কাজ করে তাকে বলা হয় স্লাইডিং ফ্রিকশন, SLIDING। এই দেখো এখানে আছে স্ট্যাটিক ফ্রিকশন, স্লাইডিং ফ্রিকশন। তো এই যে স্লাইডিং ফ্রিকশন, মজার ব্যাপার হচ্ছে এই স্লাইডিং ফ্রিকশনের ভ্যালু, এটাও তো একটা ফোর্স, তার ভ্যালু কিন্তু স্ট্যাটিক ফ্রিকশনের থেকে কম। ঠিক আছে, এগুলো হচ্ছে সব আমাদের ইনফরমেশন যেগুলো আমরা ফ্রিকশনের সম্বন্ধে জানছি। এবং যেটা তোমাদের বলা হলো যে দিস ফোর্স, স্ট্যাটিক ফ্রিকশন যেটা, সেটা কিন্তু গ্র্যাজুয়ালি নিজেকে বাড়াতে পারে। ওকে, ইট ইনক্রিজেস বাই ইটসেলফ। সো দেখো, এবার আমরা একটা জিনিস এখানে লাস্ট অফ অল দেখব যে এই যে ফ্রিকশনাল ফোর্স, সেটা কিসের কিসের উপর নির্ভর করে। প্রথম কথা তো এখানে একটা এক্সপেরিমেন্ট করেছে এবং এটা খুব ইউজফুল একটা এক্সপেরিমেন্ট, যে তুমি কোন সারফেসের উপর রেখেছো দ্যাট ম্যাটার্স টু মাচ। তুমি যদি বডিটাকে কোনো একটা কি বলবো রাফ সারফেসের উপর রাখো, দিয়ে স্প্রিং ব্যালেন্স দিয়ে টানো, কি বলেছি প্রথম দিকেই তুমি বুঝতে পেরে যাবে ফ্রিকশন কতটা। কখন? ঠিক যখন বস্তুটা নড়তে শুরু করবে, বডিটা যখন নড়তে শুরু করবে, স্প্রিং ব্যালেন্সে যা পার্ট সেটাই কিন্তু ফ্রিকশন। কেন? তুমি যা ফোর্স অ্যাপ্লাই করেছিলে সেটা দিয়ে ব্যালেন্স হচ্ছিল এদিকে অপোজিটে ইকুয়াল ফোর্স। তুমি দেখবে এটাকে যদি কাঁচের টেবিল করে দাও, তোমার খুব কম ফোর্স অ্যাপ্লাইড হবে, যার জন্য মোশনে চলে যাবে। ফাইন। দ্বিতীয় হচ্ছে বডিটার মাসের উপর। তুমি যদি, অ্যাকচুয়ালি মাস বলে না জানো তো, নর্মাল রিয়াকশন বলে, কিন্তু তোমরা তো অত কিছু এখনো জানো না। তাই দেখো, তুমি যত এই জিনিসটার ওজনের উপর চাপাচ্ছ, মানে এটা আরো ভারী হচ্ছে, আরো ভারী হচ্ছে, আরো 10-10-20 চাপিয়ে দিলে দেখা যাবে একে মুভ করা তত কঠিন, অর্থাৎ ফ্রিকশনাল ফোর্স বাড়বে। তোমাদের মনে পড়ছে হয়তো ফ্রিকশনাল ফোর্সের কারণ কি ছিল। কারণ হিসেবে বলা হয়েছিল ইন্টারলকিং, অর্থাৎ দুটো সারফেস যে রয়েছে, এই যে সারফেসটার উপর বডি রয়েছে, এখানেও খাঁজ রয়েছে, এখানেও খাঁজ রয়েছে, সেই খাঁজগুলো একে অপরের সঙ্গে আটকে যায় এবং তার কারণে নড়তে গেলে বাধা সৃষ্টি হয়। তো তুমি যদি বেশি করে ওজন চাপিয়ে দাও, কি হবে? ন্যাচারালি বাধাটা বাড়বে, কারণ ইন্টারলকিংটা আরো স্ট্রং হয়ে যাবে, এই জন্য বাধাটা বাড়বে, ফ্রিকশনটাও বাড়বে। এইভাবে তোমরা ভাবতে পারো। তো আমি তোমাদের বলবো তোমরা 7 পেজের এত দূর অবধি পড়বে।
ওকে, ডেন্সিটি অ্যান্ড প্রেশার অফ ওয়াটারের আগে অবধি। এই গোটা যে আমি আজকে ভিডিওটা পরপর পাঠালাম, এটাকে আমি অবশ্যই বাঞ্চ আপ করে আবার ইউটিউবে দেবো, যাতে কি ফর রেফারেন্স ফর ফিউচার টাইমস, ভবিষ্যতের জন্য আমার সুবিধা হবে, কারণ মোবাইল থেকে তো হারিয়ে যায় ভিডিওগুলো। তো আমি এটাকে বাঞ্চ আপ করে অবশ্যই আবার ইউটিউবে দেবো। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ওখান থেকে আবার দেখে নিতে পারো পরে গিয়ে, যদি ইউটিউব সার্ভ করতে ইচ্ছে করে বা ওখান থেকে সুবিধা হয় তো। ঠিক আছে, তাহলে আজকে এত দূরই। এরপরে আমি এখান থেকে যা পড়ালাম শর্ট করে কি কি কোশ্চেন্স হতে পারে সেগুলো তোমাদের সেন্ড করে দেবো।